আহ, সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ক্লাসে। তোমাদের যে এই কোর্সটা হচ্ছে PHY 125, এই কোর্স টাইটেল হচ্ছে ফিজিক্স 1। তো ফিজিক্স 1-এর ভিতরে যে অংশটুকু হয়েছে তোমার অপটিক্স, সেটা আমি এই ক্লাসে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো তো তোমার দিস ইজ ইয়োর কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইনের মধ্যে আমরা মোটামুটি একটা টেন্টেটিভ ওয়েতে আমরা ক্লাসগুলা সাজিয়েছি, যেটা তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। ফার্স্ট অফ অল, উইল ডিসকাস অন interference of light, which will be complete within 4 lectures from 1 to 4. So in this interference of light, you will study Young's double-slit experiment, displacement of fringe, interference of wedge-shaped film, and neutron rings. Okay. Then we go to for diffraction of light, which will complete from 3 or 4 lectures. So from 5 to 8. So in here you can study Fresnel and Fraunhofer diffraction, and also diffraction by single slit, diffraction at double and slit, and diffraction gating. Number 3, we'll discuss on polarization of light. The course topics in here regarding the polarization, production and analysis of polarized light, Richters law, Malus law, polarization by double refraction, optical activity, and polarimeters. And finally, we'll discuss on geometrical optics from lectures 11 to 12, combination of lenses, defects of image, optical instrument, resolving power of optical instrument. Okay. In here, these are the learning resources, that means your reference book. So a textbook of optics by N. Subramaniam and Brijlal, Physics Part 2, David Halliday and Robert Resnick, Physics for Engineers Part 1, Dr. Gyasuddin Ahmed, Optics Ajay Ghatak. So I think these reference book are okay for your course. Okay, and this is my name, Samir. You can contact with me by cell number in here, and my email address. Okay, so today we'll start. I have a plan to start of interference of light. So before study of interference of light, we have to know the principle of superposition. Okay, we can see. Okay, so interference of light. So before study of interference of light, we can discuss about superposition of light waves. So we know light is transverse wave, and it is also electromagnetic wave. That means it has two components, electric and magnetic field components. And electric and magnetic field components are both mutually perpendicular to each other, and its propagation direction k vector also perpendicular to the plane of E and H. আচ্ছা, এখন দেখো তোমরা এই জিনিসটা আমরা যদি টর্কের সাথে রিলেশন করি, টর্ক, ইউ নো দ্য টর্ক ফ্রম মেকানিক্স, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, তাই না? Yes, ওকে sir. ওকে, তাহলে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এখানে আর এফ হচ্ছে পারপেন্ডিকুলার, তাই না? এবং আর এফ এর যে তোমার যে প্লেনটা, এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার কে? এই টর্ক টাউ, তাই না? রাইট, এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, তো ঠিক একইভাবে যে একটা ইলেকট্রিক ফিল্ড, লাইটের ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এবং এদের দ্বারা যে প্লেনটা ফর্ম হয়, সে প্লেনের সাথে পারপেন্ডিকুলার কে? তার প্রপাগেশন ভেক্টর বা কে ভেক্টর, প্রপাগেশন ডিরেকশন,
যেটা তোমার লাইট ওয়েভটা সামনের দিকে প্রোগ্রেস করে। ওকে, তো আমরা এই ইলেকট্রিক ফিল্ড, আমরা যেহেতু অপটিক্স স্টাডি করব, তা আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে এখানে আমরা কনসিডার করব ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টে তার অ্যামপ্লিটিউড থাকে, তার ফ্রিকোয়েন্সি থাকে, তাই না, এগুলো কম্পোনেন্টগুলো থাকে। তো আমরা এখানে দুটা কেস ওয়ান হচ্ছে তোমার ইন ফেজ, আর একটা কেস হচ্ছে আউট অফ ফেজ। তো কেস নাম্বার ওয়ান, তাহলে উই কনসিডার টু ওয়েভস, তাই না, আমরা দুটা ওয়েভ কনসিডার করলাম, বাট দে হ্যাভ ইকুয়াল অ্যামপ্লিটিউড, ইকুয়াল ফ্রিকোয়েন্সি, ওকে, অ্যান্ড দে আর মেনটেনিং ইন ফেজ। তাহলে ইন ফেজ মানেটা কি? ইন ফেজ মানেটা হচ্ছে তোমার দুটা লাইট ওয়েভ, ঠিক আছে, এদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা অলওয়েজ 0 ডিগ্রি, ঠিক আছে। এই যে যেমন ফর এক্সাম্পল দেখো তুমি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম ফেজ, তো ফেজ ডিফারেন্স কি 0, মানে 0 ডিগ্রি। ইন ফেজ মানে হচ্ছে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি। আবার এই পয়েন্ট একই ফেজে আছে, তার মানে ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। তাই এইভাবে করে তো সামনের দিকে প্রোগ্রেস করবে। আচ্ছা, এখানে আমরা কনসিডার করছি দুটা ওয়েভের অ্যামপ্লিটিউডটা সেম, দুটা ওয়েভের অ্যামপ্লিটিউডটা সেম এবং ফ্রিকোয়েন্সিও ইকুয়াল। আচ্ছা, বাট দে আর মেনটেনিং ইন ফেজ, ঠিক আছে, তাদের ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস কি 0। আচ্ছা, এখন আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অনুসারে আমরা কি করব? সুপারপজিশন অফ লাইট ওয়েভস। সুপারপজিশন প্রিন্সিপালটা হচ্ছে তোমার একটা পয়েন্টের মধ্যে যখন অনেকগুলো লাইট প্রোগ্রেস করবে, ঠিক আছে, যখন অনেকগুলো লাইট কি করবে, একটা সার্টেন পয়েন্ট দিয়ে পাস করে যাবে, তখন ওই পয়েন্টে লিনিয়ার কম্বিনেশন বা ওই পয়েন্টের যে ভেক্টর সাম, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ সুপারপজিশন। আচ্ছা, তাইলে আমরা যেহেতু কনসিডার করছি দুটা সেম অ্যাম্পলিটিউড, ধরলাম আমরা ফর এক্সাম্পল এটা অ্যাম্পলিটিউড ধরো 5, এটা অ্যাম্পলিটিউড 5, তা দুটো যোগ করলে একই পয়েন্টে সেটা হবে 10। তাহলে দেখো অ্যাম্পলিটিউড, রেজাল্টের অ্যাম্পলিটিউডটা ডাবল হয়ে গেছে, তাই না, এখান থেকে আগের তুলনায় এটা ডাবল হয়ে গেছে, বিকজ দে আর সেম। তাইলে সেম অ্যাম্পলিটিউডের কারণে তাদের রেজাল্টেড অ্যাম্পলিটিউডটা, এটা কি রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, এই দুটা কম্বিনেশন, বুঝতে পারছো? এই দুটা কম্বিনেশন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন, সেটা হচ্ছে তার রেজাল্টেড অ্যাম্পলিটিউডটা ডাবল হয়ে গেছে, বিকজ আমরা ধরছি যে সেম অ্যাম্পলিটিউড। আচ্ছা, এখন দেখো সেম অ্যাম্পলিটিউড হওয়াতে তাদের রেজাল্টেড অ্যাম্পলিটিউডটা বেড়ে গেছে, তাহলে ডাবল হয়ে গেছে, তাই না, আগে যদি 5 ছিল এখন 10 হয়ে গেছে, এই অ্যাম্পলিটিউডটা ডাবল হয়ে গেল। তাহলে আবার জানে আমরা, উই নো দ্যাট দ্য রিলেশন বিটুইন ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ, আমরা কি জানি, ইন্টেন্সিটি ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ, রাইট, ভেরি গুড, হ্যাঁ, স্কোয়ার রিলেশন, তাই না। তাহলে অবভিয়াসলি ইন্টেন্সিটিও বেড়ে যাবে, তাই না, ইন্টেন্সিটি আরও বেড়ে যাবে। আচ্ছা, তাইলে সেই রিলেশন অনুসারে তাহলে আমাদের ইন্টেন্সিটিও বেড়ে যাবে। তাইলে এই যে ফেজ ডিফারেন্স একই থাকার কারণে তাদের মধ্যে রেজাল্টের অ্যাম্পলিটিউডটা বেড়ে যাচ্ছে এবং ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কেন? যেহেতু আমরা সেম অ্যাম্পলিটিউড নিয়েছি, তো এই জন্য আমরা এর চেয়ে বেশি হবে না, ম্যাক্সিমাম। তাহলে এটাকে বলতে হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাই না। তাহলে তুমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অবজার্ভ করতেছো ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন ডিউরিং দ্য সেম ফেজ, তাই না, সেম ফেজ, ইন ফেজের কারণে তুমি এখানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ। তাহলে এই ধরনের লাইটকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। ওকে, নাম্বার 1 কেস। এখন আসো নাম্বার 2। এখানে আমরা আউট অফ ফেজ, এখানেও সেম, দে হ্যাভ ইকুয়াল অ্যাম্পলিটিউড, সেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বাট দে আর মেনটেনিং ইন আউট অফ ফেজ। আউট অফ ফেজ হচ্ছে মানে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার 180 ডিগ্রি। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট 180 ডিগ্রি ফেজ, এই পয়েন্ট 180 ডিগ্রি ফেজ, তার মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট রিলেশন করলে তুমি ফেজ ডিফারেন্স দেখবা 180 ডিগ্রি। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন আমরা বলছি যে একটা পয়েন্টের ভেক্টর সাম বা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে তোমার কি সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে এখন এটা যদি 5 হয় +5, আর এটা যদি -5 হয়, তাহলে রেজাল্টের অ্যাম্পলিটিউড কত হবে? 0 হবে, তাই না। +5 আর -5 মানে হচ্ছে 0।
তাহলে এইভাবে দেখা যাবে তাদের জানার ওয়েভে অ্যামপ্লিটিউডটা এখানে কি কোনো পাবে, ইন্টেন্সিটি পাবে না, একদম জিরো হয়ে যাবে, ফ্ল্যাট। ঠিক আছে, একদম জিরো হয়ে গেল। আচ্ছা, তাইলে দেখো এখানে জিরো হওয়ার কারণে, অ্যামপ্লিটিউডটা জিরো হওয়ার কারণে অবভিয়াসলি ইন্টেন্সিটিও জিরো হবে, বিকজ ইন্টেন্সিটি ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। তাইলে ইন্টেন্সিটিও জিরো হয়ে যাবে। তাইলে দেখো তখন এখান থেকে আমরা কোনো লাইট পাবো না, তখন আমরা পাবো ডার্ক প্যাটার্ন। আমরা ইন্টারফারেন্সে দেখবো আমরা ডার্ক প্যাটার্ন, এ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে এইটাকে আমরা বলতেছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স লাইট। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট কখন করতেছে? যখন নাকি তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা 180 ডিগ্রিতে বিদ্যমান থাকছে। ঠিক আছে, ওয়েল তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হচ্ছে? যখন নাকি তাদের অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হচ্ছে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এবং যখন নাকি তাদের মধ্যে ফেজটা কি, ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি মেনটেন করতেছে। তাইলে এই যে কেস 1 আর কেস 2, তাহলে আমরা দুটা কেস স্টাডি করলাম। একটা হলো ফেজ, তাই না? ফেজে এখানে ফেজটাই মেনলি ডমিনেটিং ফ্যাক্টর। তাহলে ফেজের উপর ডিপেন্ড করে লাইটের একটা মডিফিকেশন হচ্ছে, তাই না? ফেজের উপর ডিপেন্ড করে লাইটের একটা মডিফিকেশন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য মডিফিকেশন অফ লাইট ইন্টেন্সিটি ডিউ টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইজ কল ইন্টারফারেন্স অফ লাইট। যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে এই যে মডিফিকেশনটা হচ্ছে বা এই মডুলেশনটা হচ্ছে বা এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে, এটা একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে ফেজের ব্যাপারটা। ঠিক আছে, এই ফেজের উপর ডিপেন্ড করে তারা এক এক সময় এক একটা দিবে। তাইলে তুমি স্ক্রিন অবজার্ভ করো, একবার ব্রাইট পাবা, একবার ডার্ক পাবা, ব্রাইট ডার্ক এভাবে করে বিভিন্ন অল্টারনেট সিরিজ পাবা। এটাকে আমরা বলি ইন্টারফারেন্স প্যাটার্ন। তাহলে এই যে ব্রাইটটা কেমন আসতেছে, তাদের মধ্যে ফেজে একই ফেজে থাকার কারণে তারা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেটা সে শো করতেছে। ওয়ারেস তোমার ঠিক একইভাবে তাদের ফেজ ডিফারেন্স 180 কারণে তাদের অ্যামপ্লিটিউডটা মিনিমাম হয়ে যাচ্ছে, ইন্টেন্সিটিও মিনিমাম হয়ে যাচ্ছে। তখন তুমি লাইট পাবা না, ডার্ক প্যাটার্ন পাবা। তখন এটাকে আমরা বলছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট। তার মানে এই প্রিন্সিপাল সুপারপজিশনটাকে তুমি যদি বুঝতে পারো, তাহলে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য ফেনোমেনা অফ ইন্টারফারেন্স অফ লাইট। তাহলে ইন্টারফারেন্স অফ লাইট সেটা বোঝার জন্য আমাদের প্রিন্সিপাল সুপারপজিশনটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা আমরা এতক্ষণে সেটা জানলাম বা বুঝলাম। ওকে, তাহলে এখন আমরা চলে যাই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো ইন্টারফারেন্সে প্রথম যে এক্সপেরিমেন্টটা যে করা হয়েছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এখানে খেয়াল করো, ডাবল শব্দটা আছে, ডাবল স্লিট, তার মানে হচ্ছে এখানে দুটা স্লিট আছে। এই দুটা স্লিট এখানে কোহারেন্ট সোর্স হিসাবে কাজ করবে, কোহারেন্ট সোর্স। ঠিক আছে, কোহারেন্ট সোর্স হতে হবে ইন্টারফারেন্সের জন্য। আচ্ছা, তো এখন আমরা কি করব, ইন্টারফারেন্সটা এখানে স্টাডি করব বাই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তাই না? এখানে দেখো স্ক্রিন, তাইলে এখানে এই যে লাইটটা যখন পয়েন্ট সোর্স দিয়ে পাস করে যাবে, এটা স্পিরিক্যাল ওয়েভ ফ্রন্টে পাস করবে বিকজ অফ হাইগেন্স প্রিন্সিপাল, তোমরা এটা জানো। আচ্ছা, এখন এই যে স্ক্রিনে তুমি কি দেখবা, ইন্টারফারেন্স প্যাটার্নটা তুমি স্টাডি করবা বা অবজার্ভ করবা, তাই না? তাহলে ইন অর্ডার টু গেট এ গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন অন দ্য স্ক্রিন, তাই না? এই স্ক্রিনের উপর তুমি যদি গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন স্টাডি করতে চাও, তোমার কি কি রিকোয়ারমেন্টস, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, ঠিক আছে, ফর অবজার্ভিং দ্য গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। আচ্ছা, এখন যদি অবজার্ভিং করতে চাও, তাহলে প্রথমে ফার্স্ট যে কন্ডিশন, যে তুমি লাইট সোর্সটা যেটা ব্যবহার করবা, ইট শুড মনোক্রোমাটিক, মানে হচ্ছে তোমার সিঙ্গেল ওয়েভলেন্থ। তুমি যে লাইটটা ব্যবহার করবা সেটা অবশ্যই কি মনোক্রোমাটিক বা সিঙ্গেল ওয়েভলেন্থে হতে হবে। বুঝতে পারছো? 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন আসো, এই যে ডাবল স্লিটটা আছে, এই দুটা সোর্স অবশ্যই কোহারেন্ট সোর্স হইতে হবে, কোহারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে কোহারেন্ট সোর্সটা কি একজন বলো তো, জাস্ট আমরা ডিসকাশন করি, বলো, যে কোনো একজন বলো। স্যার দুটোর ফ্রিকোয়েন্সি একই থাকবে। তারপর দুটোর অ্যাটিটিউড একই তরঙ্গদৈর্ঘ্য এবং অ্যামপ্লিটিউড তাদের ফ্রিকোয়েন্সি তার একই হতে হবে। হ্যাঁ, তারপর ফেজ ডিফারেন্স 0, রাইট, হ্যাঁ এইটাই। তার মানে এগুলাকে মেনটেন করে তার ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? একটা, তাই সেটা হচ্ছে সেই সোর্সকে আমরা বলবো কোহারেন্ট সোর্সেস। ওকে,
আচ্ছা, তাহলে সোর্স হতে হবে তোমার কোহারেন্ট সোর্স। ওকে, এখন দেখো এই যে পয়েন্ট থেকে কোশ্চেন ছিল স্যার, বলো স্যার মনোক্রোমেটিক না হলে কি হবে? হ্যাঁ, এটা আমরা ডিসকাশন করবো। ভেরি গুড কোশ্চেন। এটা আমরা একটু পরে জাস্ট ডিসকাশন করবো। আমি একটু বলে নিয়ে তারপর মনোক্রমিক না হলে কি ধরনের তুমি কি ধরনের প্রবলেম ফেস করবা অন দ্য স্ক্রিন, সেটা আমরা একটু পরে ডিসকাশন করবো। জাস্ট আমি একটু বলে নিয়ে তারপর ওটা যাচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আচ্ছা, তাইলে এখানে দেখো এই যে সোর্স দুটা, এই সোর্স থেকে লাইট, ঠিক আছে, এটা এখান তো একটা পয়েন্ট সোর্স, তাহলে এটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টে সামনের দিকে প্রোগ্রেস করবে অ্যাকর্ডিং টু দ্য হাইগেন্স প্রিন্সিপাল। ঠিক একইভাবে এখান থেকেও স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টে লাইটটা সামনের দিকে প্রোগ্রেস করবে। এখন এই যে দুটা সোর্স থেকে যে লাইট আসলো, তাই না, কোহারেন্ট সোর্স, রাইট, অবশ্যই কোহারেন্ট সোর্স। তাহলে কোহারেন্ট সোর্স থেকে লাইটটা যে আসলো, এদের মধ্যে আবার কি হবে, এরা একটার সাথে একটা সুপার ইম্পোজ করবে এবং সুপারপজিশন প্রিন্সিপালটাকে মেনটেন করে এরা ইন্টেন্সিটি একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম শো করবে। ঠিক আছে, তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্য তোমার যখন ম্যাক্সিমাম কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, সেটা আমরা একটু পরে আলোচনা করবো ম্যাক্সিমাম জন্য কি কি কন্ডিশন আছে। তাহলে যখন ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে তখন তুমি পাবা ব্রাইট ফ্রিঞ্জ। আবার যখন তোমার এই যে ডার্কের জন্য যে কন্ডিশনটা ফুলফিল করবে, ঠিক আছে, তখন তুমি পাবা, তুমি লাইট ইন্টেন্সিটি পাবা না, ইন্টেন্সিটি তখন পাবা মিনিমাম, তখন তুমি পাবা ডার্ক প্যাটার্ন। আর ব্রাইটের জন্য তুমি পাবা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তার মানে তুমি এখানে এই স্ক্রিন উপরে অল্টারনেট ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক দেখতে পাবা। ঠিক আছে, পর্যায়ক্রমিক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক এভাবে করে 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 তুমি একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবা, এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন। আচ্ছা, এখন যে প্রশ্নটা বলছি, এই গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্নের জন্য তোমাকে 1 নম্বর শর্ত হচ্ছে তোমার সোর্সটা মনোক্রোমেটিক। এই সোর্সের ডিসটেন্সটা, কোহারেন্ট সোর্সের ডিসটেন্স বিটুইন টু কোহারেন্ট সোর্সেস বা ডাবল স্লিট, যে ডিসটেন্সটা অ্যাজ মাচ অ্যাজ স্মলার। তারপর আসো তোমার এই ডিসটেন্স বিটুইন স্লিট অ্যান্ড স্কিন, এই ডিসটেন্সটা অ্যাজ মাচ অ্যাজ লার্জার হতে হবে, এবং প্রোভাইডেড দ্যাট এই যে এই ডিসটেন্সটা অবশ্যই এই স্মলার ডিসটেন্স থেকে অনেক বেশি হতে হবে। আচ্ছা, তাহলে এগুলো যখন ফুলফিল করবে তখন ক্লিয়ারলি তুমি ব্রাইট ডার্ক একটা অল্টারনেট ইন্টারফারেন্স প্যাটার্ন এখানে স্টাডি করতে পারবা বা অবজার্ভ করতে পারবা। ওকে, নাও I will go to discuss for when the light is deviated from monochromatic. ঠিক আছে, এখন যদি লাইটটা যদি মনোক্রোমেটিক না হয়, যে প্রবলেমটা, রাইট, এখানে লাইটটা যদি মনোক্রোমেটিক না হয়, যদি মনোক্রোমেটিক থেকে ডিভিয়েট করে, তখন কি প্রবলেমটা হবে স্ক্রিনের উপরে? তখন যেটা প্রবলেম হবে তোমার এইখানে তুমি এই ব্রাইট আর ডার্কগুলা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে না। ঠিক আছে, তুমি ইজিলি সেপারেট করতে পারবে না, একটার সাথে একটা ওভারল্যাপ করবে। তো ওভারল্যাপ করলে তখন তুমি যখন অবজার্ভ করবা বা ব্রাইট ডার্ককে তুমি যখন সেপারেট করতে চাবা, এই সেপারেশনটা তুমি করতে পারবে না, তখন ইট ইজ ভেরি ভেরি হার্ড টু সি। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, এখানে মনোক্রোমেটিক রাখতে হবে। এখন মনোক্রোমেটিকটা অনেক সময় একটু ডিভিয়েশন করে, যেমন তুমি একটা সিঙ্গেল সোর্স ব্যবহার করলে সোডিয়াম লাইট। এখন সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ তোমরা জানো, আমরা ফর এক্সাম্পল যদি বলি 5890 অ্যাংস্ট্রম। আচ্ছা, এর সাথে যদি আরেকটা থাকে ডাবলেট, মানে ওর কাছাকাছি ওয়েভলেন্থ আরেকটা থাকলো 5896। এখন ওই 5890 এর জন্য তুমি একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে, আবার ওই 5896 এর জন্য আরেকটি ইন্টারফেস প্যাটার্ন হবে, বাট সেটা খুবই নেগলিজিবল, মানে কাছাকাছি, যেহেতু তাদের মনোক্রোমেটিক কাছাকাছি, তো কিন্তু একটু ওভারল্যাপ করবে। ব্রাইটের জায়গায় ওর হয়তো ব্রাইট সোডিয়াম আর ডাবলেট হয়তো ডার্ক, এই ব্রাইট ডার্কটা একটা মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে তখন তোমার একটার সাথে একটা ওভারল্যাপ করবে, ফলে তুমি ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে না। তাই এই জন্য মনোক্রোমিক সোর্স তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আমার কিছু কোশ্চেন ছিল। বলো। স্যার, যদি দুটো সুসংগত উৎসের মধ্যে ডিসটেন্সটা বেশি হয় তাহলে কি প্রবলেম হবে? আর আমরা এই ব্রাইট ডার্ক এটা আমরা যে নির্দিষ্ট দূরত্বে পাই, এটা কেন হয়? এটা তো তোমার এখানে তোমার যে অপটিক্স এক্সপেরিমেন্ট, তো এগুলো তো আমরা তো অপটিক্যাল এক্সপেরিমেন্ট করি। এখন এই যে সোর্সটা তুমি যদি যে সিলিটের সেপারেশনটা যদি তুমি খুব লার্জ করো, তাহলে কি হবে, তোমার ইন্টারফারেন্সগুলো তোমার হয়ে যাবে, মানে অস্পষ্ট থাকবে, ক্লিয়ার হবে না। ঠিক আছে, আচ্ছা, যেমন তুমি লেন্সকে যখন ফোকাস করো, তাই না, লেন্সকে তোমরা ফোকাস করো না কোনো একটা অবজেক্টের মধ্যে দিয়ে, তার ফোকাস করে তারপর তার অবজেক্টটা দেখো।
এখন তোমার একটা সার্টেন এর একটা ফোকাল লেন্থ থাকবে, তাই না? ঠিক ওইভাবে চিন্তা করো, যদি ফোকাল লেন্থ থাকবে তাহলে এর একটা সার্টেন ডিস্টেন্সের ভিতরে সে আবার এটাকে মেনটেন করে আবার এখানে এই ডিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? এই ডিটা তুমি চাইলে অনেক বেশি দিতে পারবে না, চাইলে অনেক কম দিতে পারবে না, বুঝতে পারছো? এটাকে তোমাকে অপটিমাইজ করতে হবে। আমরা বলি আসলে এই যে অ্যাজ মাচ অ্যাজ লার্জার কেন বলি, অ্যাজ মাচ অ্যাজ স্মল কেন বলি, অপটিমাইজ করতে বলি। তোমাকে অপটিমাইজ করতে হবে। তোমাকে একটু বাড়ায় নিয়ে একটু কমে নিয়ে তোমাকে টিউন করে দেখতে হবে কোথায় কোয়ালিটি, মানে ক্লিয়ার ইমেজ পাওয়া যায়, ইমেজটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তুমি এখানে ইমেজ পাবা, বাট সেটা ক্লিয়ার না। বা তুমি আরেকটু কমাইলে আর এখানে ইমেজ পাবা, বাট সেটা ক্লিয়ার না। তোমাকে অপটিমাইজ করতে হবে, তোমাকে টিউন করতে হবে, যেটা বলে আমরা টিউন করে 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 তোমাকে একটা সার্টেন পজিশনে দেখতে হবে। এবং সেটা অবশ্যই তোমার এই ডিস্টেন্সটা অবশ্যই মাস লার্জার দেন তোমার এই স্মলার ডি, ঠিক আছে? অবশ্যই সেটা মেনটেন করতে হবে। তাইলে তুমি দেখবে এখানে একটা ক্লিয়ার ইন্টারফারেন্স প্যাটার্ন পাবা। আবার শুধু তাই না, এই যে কোয়ারেন্ট সোর্সের যে সিলির সেপারেশন, এগুলো তো খুবই কম, ঠিক আছে? 0.05 তোমার মিলিমিটার, বুঝতে পারছো? অনেক কম। তো এগুলা অনেক অনেক ক্লোজ থাকে। অ্যাকচুয়ালি এই দুটো কোয়ারেন্ট সোর্স অনেক কাছাকাছি থাকে। তো এই দুটা সোর্সও তোমার যত ক্লোজার নিতে পারো, সেও অপটিমাইজ হতে হবে। মানে একদম জিরো না, মানে অ্যাজ মাচ অ্যাজ ক্লোজার, ঠিক আছে? যদি হয় তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে কাজ করবো। এবং এখানে তোমার এই ইন্টারফারেন্স প্যাটার্নে তোমার সেটা অবজার্ভ করতে পারবা। তাহলে সব মিলে যেটা দাঁড়াইলো, তোমার প্রথম যে কন্ডিশন হচ্ছে এটা মনোক্রোমেটিক হতে হবে লাইট সোর্সটা, এবং এই ডিস্টেন্সটা তোমাকে মেনটেন করতে হবে, অপটিমাইজ করতে হবে। এবং এই ডিস্টেন্সটাও তোমাকে মেনটেন করতে অপটিমাইজ করতে হবে। তারপর সোর্সটা কোয়ারেন্ট সোর্স হতে হবে। তাহলে এই সব কিছু যখন ফুলফিল করলে তখন তুমি একটা গুড কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন তুমি এক্সপেক্ট করবা, বুঝতে পারছো? জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে ব্রাইট ডার্ক এটা আমরা পর্যায়ক্রমে পাচ্ছি, এটা মানে রিজনটা কি পিছনে? আচ্ছা, এটা একটু পরে আমরা যাব যে তোমার সেটা ফেজের উপর ডিপেন্ড করে, সেটা ফেজের উপর ডিপেন্ড করে তুমি পর্যায়ক্রমে পাবা অল্টারনেট, ঠিক আছে? অল্টারনেট ব্রাইট ডার্ক করে পাবা, ঠিক আছে? তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে গেলে ছিল। বলো স্যার, আমরা যখন ডাইক্রোমেটিক সোর্স ব্যবহার করতেছি তখন কি আমাদের মানে দুইটা স্লিটের প্যাথ ডিফারেন্স কি তখন সেম থাকে না ডিফারেন্ট হয়ে যায় তখন? তখন তো তোমার দুটার জন্য দুটা তোমার ডিস্ট্রিবিউশন পাবা, বুঝতে পারছো? মানে এখানে তোমার এই যে এই যে স্ক্রিনের যে ডিস্ট্রিবিউশনটা একটার সাথে একটা ওভারল্যাপ করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আমরা এটা কতক্ষণ ব্রাইট ডার্ক ফ্রিঞ্জটা কতক্ষণ পর্যন্ত পাবো? আমার পর্দার লেন্থের উপরে ডিপেন্ড করবে নাকি এটা একটা সময় শেষ হয়ে যাবে? না, এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ফেজের উপর ডিপেন্ড করে। দাও আমরা একটু পরের স্লাইডে যাই দেখি। ওকে, তাইলে আমরা লেটস গো ফর অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স অফ লাইট। তাইলে এখানে আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড কনসিডার করছি, তাইলে এখানে আমরা এই সোর্স থেকে যে লাইটটা আসবে তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1। সবাই একটু খাতায় লেখো, E1 লেখো, E1 ইকুয়াল টু A sin ওমেগা টি। সবাই কুইক খাতা লিখে নাও। আমরা এইটা দেখবো ইলেকট্রিক ফিল্ড। এক্স্যাক্টলি ইলেকট্রিক ফিল্ড। আর সেকেন্ড যে সোর্সটা, যেটা কোয়ারেন্ট সোর্স, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E2, A sin ওমেগা টি প্লাস ডেল্টা। এ দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, স্মল এ হচ্ছে অ্যামপ্লিটিউড। ইলেকট্রিক ফিল্ড কেমনে হয়? ইলেকট্রিক ফিল্ড লাইট, আমরা যেহেতু লাইট পড়তেছে অপটিক্যাল, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা এখানে নিচ্ছি আমরা। এই যে এখান থেকে যে লাইটটা যে পাস করবে তার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এগুলো তো ডিস্টারবেন্স, তো তাই না? এগুলো ডিস্টারবেন্স। স্যার, ম্যাগনেটিক ফিল্ড আমরা কনসিডার করব না? না, এখানে শুধু ইলেকট্রিক ফিল্ডে আমরা কনসিডার করবো। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কনসিডার করলেও তোমার একই রেজাল্ট পাবা, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি যেহেতু আমরা লাইট ডিস্ট্রিবিউশন করছি, এখানে ম্যাগনেটিক ফিল্ড তো অবশ্যই আছে, কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমাদের অ্যানালিসিস করলে দ্যাট উইল বি এনাফ, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ডটা লেখো। ইলেকট্রিক ফিল্ড স্যার ওয়েভ। হ্যাঁ, ওয়েভ, এক্স্যাক্টলি ওয়েভ।
এই জন্য বললাম ডিস্টারবেন্স বললাম ওয়েভ, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড E1 ইকুয়াল টু লেখো A sin ওমেগা টি, আর E2 ইকুয়াল টু লেখো A sin ওমেগা টি প্লাস ডেল্টা। সবাই একটু খাতায় কুইক লিখে নাও। আচ্ছা, এখন আসো আমরা যেটা বললাম প্রথম দিকে, যেটা বললাম যে আমরা দে হ্যাভ ইকুয়াল অ্যামপ্লিটিউড এন্ড ইকুয়াল ফ্রিকোয়েন্সি বলছে। দেখো তাহলে A এবং A এই দুটো সেম অ্যামপ্লিটিউড এবং সেম ফ্রিকোয়েন্সি, বাট অনলি দি ডিফারেন্স বিটুইন টু ওয়েভস যেটা হচ্ছে তোমার ডেল্টাটা, ডেল্টা ফ্যাক্টরটা। তাহলে ডেল্টাটা হচ্ছে তোমার ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস, তাই না, অ্যাট দ্য পয়েন্ট পি অন দি স্ক্রিন। তাহলে এই ডেল্টাটা হচ্ছে তোমার ফেজ ডিফারেন্সটা। এই ডেল্টার উপর মেনটেন করে তুমি ইন্টেন্সিটি ভ্যারিয়েশন পাবা, ঠিক আছে? এবং ডেল্টার একটা ইফেক্ট আছে পাথ ডিফারেন্স। একজন আমাকে পাথ ডিফারেন্সের কথা বললো একটু আগে, সেটাও তোমরা দেখবা একটু আগে পরেই। তো ডেল্টার সাথে পাথ ডিফারেন্স রিলেশন আছে, কারণ আমরা জানি কি ফেজ ডিফারেন্স বাই 2 পাই ইকুয়াল টু পাথ ডিফারেন্স বাই ল্যামডা, ওইখান থেকে রিলেশন আছে। তো এই ডেল্টাটা হচ্ছে তোমার ফ্যাক্টর। তাহলে এখন দুইটা আমরা তো কি করবো, আমরা স্ক্রিনে কি দেখবো? স্ক্রিনে আমরা কি দেখবো? রেজাল্টেড ওয়েভের কি কম্বিনেশন দেখবো, তাই না? রেজাল্টেড ওয়েভের ইম্প্যাক্টটা দেখবো। তাহলে রেজাল্টেড ওয়েভ ইম্প্যাক্টে যদি আমরা দেখি, তাহলে আমরা কি করবো? ভেক্টর সাম লিনিয়ার কম্বিনেশন করছি, যোগ করলাম, তাই না, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল আমরা লিখতে পারি ইকুয়াল টু, বলো পি পয়েন্ট কোনটা? পি পয়েন্ট স্ক্রিনের উপর যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে? আমরা ব্রাইট ডার্ক, ঠিক আছে, এনি পয়েন্ট, এটা আরবিটারি। পি পয়েন্ট হচ্ছে স্ক্রিনের উপরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। তাইলে তুমি এখানে লেখো E1 প্লাস E2, সবাই এখন ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট করো, করে দেখো ইন্টেন্সিটি এর রেজাল্টটা পাওয়া যায় কিনা। এটাকে তুমি ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন করলে দেখো অ্যামপ্লিটিউড আসে 2a cos lambda by 2 π/2, এটাকে তারপর এটাকে স্কোয়ার করবা, তাই না? স্কয়ার করলে 4a স্কয়ার cos স্কয়ার lambda by 2 cos স্কোয়ার ডেল্টা বাই 2, তাই না? ওকে, থ্যাংক ইউ। বাকিরা করছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা এই ওটাতে যাই। এখন আমরা দেখব এই যে ফাংশনটা, এটা তো ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই না, ইন্টিগ্রাল ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ফাংশনটা তোমার এই যে ডেল্টা, এই ডেল্টা হচ্ছে ফেজ ফ্যাক্টর, তাই না, ফেজ টার্ম। এই ফেজ ফ্যাক্টরটার উপর ভ্যারিয়েশন করে কখনো সে ব্রাইট কখনো ডার্ক সে পড়বে, দেখাবে স্ক্রিনের উপরে। তাই এটা কখন ব্রাইট হবে কখন ডার্ক হবে সেটা আমরা দেখব। তাইলে প্রথমে আসো আমরা ছিল আর ইন্টেন্সিটি তো যে প্রপোর্শনাল মানে অ্যামপ্লিটিউডের থেকে, তাহলে তো একটা কনস্ট্যান্ট গুণ থাকতে হবে না? ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা 1 ধরছি, ঠিক আছে? আমরা এখানে আসলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, তোমার অপটিক্যাল সেটআপ অনেক কিছু। তো আমরা এখানে আমরা থিওরিটিক্যালি আইডিয়াল কেসের জন্য এখানে আমরা 1 ধরছি, ঠিক আছে? 1। ওকে, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। হ্যাঁ, এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট এখানে 1 ধরা হয়েছে, এই যে এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা 1 ধরা হয়েছে। ওকে, তাহলে আমরা যাই। তাহলে ডেল্টার কোন কোন মানের জন্য এই ইন্টেন্সিটিটা
তো ম্যাক্সিমাম হবে অর্থাৎ 4a স্কয়ার হবে। সবাই খাতায় করো করে চেক করো ডেল্টার ভ্যালুগুলো বলো। স্যার আই ম্যাক্সিমাম হবে ডেল্টা যদি 0 2 পাই 4 পাই হয় 6 পাই cos তাই না? স্কয়ার ডেল্টা বাই 2 ইকুয়ালস টু 1 হবে। ইভেন পাইয়ের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ আর অড পাই ক্ষেত্রে রাইট। তাহলে এই ভ্যালুগুলোর জন্য তুমি আই পাবা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যেটা হচ্ছে 4a স্কয়ার তাই না? আচ্ছা এরপর আসো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কত পাবা? ডেল্টার কত কত ভ্যালুর জন্য? পাই এর অড মাল্টিপলের জন্য যে 0 আসে। রাইট। পাই 3 পাই 5 পাই 7 পাই এন্ড সো অন। তার মানে আই ইন্টেন্সিটি বিকামস 0 তাই না? সেটা হচ্ছে তোমার আই মিনিমাম। তাইলে এখানে আমরা ফেজ ডিফারেন্স পেয়ে গেলাম। এখন পাথ ডিফারেন্সের সাথে একটা রিলেশন আছে, আমরা দেখি আমরা পাথ যাই। আচ্ছা ফেজ ডিফারেন্সের সাথে পাথ ডিফারেন্স একটা রিলেশন আছে তোমরা জানো তাই না? সেই রিলেশনটা কি? ডেল্টা বাই দশা পার্থক্য সমান 2 পাই পেলাম ডেল্টা পথ পার্থক্য ডেল্টা বাই 2 পাই ইকুয়াল টু পাথ ডিফারেন্স যদি আমরা ডেল বলি স্মল ডেল বাই ল্যামডা। ওকে তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন ফেজ ডিফারেন্স এন্ড পাথ ডিফারেন্স তাই না? তাহলে এই ফর্মুলা অনুসারে তুমি পাথ ডিফারেন্স বের করতে পারো তাই না? তাহলে পাথ ডিফারেন্স কত হবে ডেল্টার যে মান ভ্যালুগুলোর জন্য? এই যে 0 2 পাই 4 পাই তাই না? তো পাথ ডিফারেন্স কত হবে? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল বের করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বের করছো? হ্যাঁ বলো। কোন রেফারেন্স বুকটা আপনি ইউজ করছেন একটু যদি কাইন্ডলি বলতেন। এটা আপাতত ওই যে বিজলালের বইটা, এন সুব্রানিয়ম বিজলালা, ঠিক আছে? এই যে a textbook of optics, এন সুব্রানিয়ম বিজলাল। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার এটা কি আপনি পিডিএফ দিবেন টিমসে? হ্যাঁ দিয়ে দিব, তোমাদের পিডিএফ দিয়ে দিব। অতএব তোমাদের টেনশনে কিছু নাই, তোমাদের যেখানে যা যা পড়ানো হবে সমস্ত ম্যাটেরিয়ালে আমি পিডিএফ দিয়ে দিব। আর তোমার লেকচারগুলোও থাকবে, পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোও থাকবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাইলে কত হবে ইয়া পাথ ডিফারেন্স কত হবে? ওরা এক্স দিয়ে লিখছে, আমি টেল দিয়ে লিখলাম। 0 ল্যামডা 0 ল্যামডা 2 ল্যামডা 0 ল্যামডা 2 ল্যামডা। তাহলে মানে পাথ ডিফারেন্স যখন হ্যাঁ 0 ল্যামডা 2 ল্যামডা তাই না 3 ল্যামডা এন্ড সো অন, তখন হবে তোমার ইন্টিসিড হবে i ইকুয়াল টু 4a স্কয়ার অর্থাৎ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এরপর আসো পাথ ডিফারেন্স যদি আমরা ফেজ ডিফারেন্স যদি তোমার পাই 3 পাই 5 পাই হয় তাহলে করসপন্ডিং পাথ ডিফারেন্স কত হবে? lambda by 2 3 lambda by 2 5 lambda lambda by by 2 3 lambda by 2 5 lambda by 2। ওকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তার মানে যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে তখন ইন্টেন্সিটি হবে 0 তাই না? তার মানে তোমার দেখো এখানে ফেজ ডিফারেন্স সাথে পাথ ডিফারেন্স একটা রিলেশন আছে। যখন ফেজ ডিফারেন্স যখন 0 2 পাই অর্থাৎ পাথ ডিফারেন্স 0 ল্যামডা 2 ল্যামডা হবে তখন তুমি ইন্টেন্সিটি পাবা ম্যাক্সিমাম। তখন তুমি অবজার্ভ করবা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ লাইট, যার দরুন তুমি স্ক্রিন উপরে কি করবা ম্যাক্সিমাম লাইট ইন্টেন্সিটি দেখতে পাবো, যেটাকে আমরা বলবো ব্রাইট ফ্রিঞ্জ। অন দ্য আদার হ্যান্ড তোমার
যখন নাকি ফেজ ডিফারেন্স তোমার পাই 3 পাই 5 পাই এন্ড সো অন, তার জন্য করসপন্ডিং পাথ ডিফারেন্স হচ্ছে λ/2 3λ/2 যখন পাবা তখন তোমার ইন্টেন্সিটি হবে 0, তখন তুমি লাইটে কোনো ইন্টেন্সিটি পাবা না, তার মানে তখন তুমি পাবা ডার্ক প্যাটার্ন। তার মানে দেখো এই যে এখানে এই যে ব্রাইটের পর ডার্ক, ডার্কের পর ব্রাইট, দেখো তুমি এখানে দেখলেই বুঝতে পারবা 0 পরে কত, এই যে 0 হলো তোমার ব্রাইট, তারপর পাইটা হচ্ছে তোমার ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, তার মানে ব্রাইট ডার্ক ওই অল্টারনেট করে যাবে। এই তো তোমাদের কি যেন একদম আলোচনা করলাম আমার সাথে এটা। তাহলে এই যে ইন্টারফেস স্ক্রিন যে দেখতে পারবা এর মধ্যে এই যে দেখো রাইট, এই যে এটা অল্টারনেট ব্রাইট ডার্ক করে যাবে তোমাকে, এখানে তুমি স্টাডি করবা বিকজ তোমার কন্ডিশনটা ওভাবেই সেট আপ করবে, ব্রাইট ডার্ক এভাবে করে করে তোমার প্রোগ্রেস করবে। তাহলে আমরা এখন দেখো যে ইন্টারেস্টিং যে বিষয়টা, তাহলে এটা হলো তোমার যে এনার্জি ডিস্ট্রিবিউশনটা, যদি আমরা দেখি এনার্জি ডিস্ট্রিবিউশনটা এই গ্রাফ থেকে দেখো, সবাই গ্রাফটা ড্র করে ফেলো কুইক। এখানে দেখো 0 জন্য তুমি 4 স্কয়ার, পায়ের জন্য তুমি 0 পাইছো ইন্টেন্সিটি, আবার তাই না 2 পায়ের জন্য ম্যাক্সিমাম, আবার 3 পায়ের জন্য 0, 4 পায়ের জন্য ম্যাক্সিমাম, আবার 5 পায়ের জন্য 0। ঠিক আছে, জাস্ট একটা সাইড আঁকলেই হবে, নেগেটিভ দরকার নেই, পজিটিভটা আঁকো তোমরা সবাই, জাস্ট একটু বোঝার জন্য। তাহলে আমরা অবজার্ভ করব 0 থেকে 2 পাই। ঠিক আছে, এনার্জি কি ইন্টেন্সিটি দিয়ে আমরা ডিনোট করছি? হ্যাঁ আমরা এনার্জি ডিস্ট্রিবিউশনটা করবো। হ্যাঁ এখানে ইন্টেন্সিটি আমরা দেখতেছি, এটা 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 তোমার ইন্টেন্সিটি প্যাটার্ন, এটা তোমার ইন্টেন্সিটি প্যাটার্ন, এখানে এনার্জি না, এটা ইন্টেন্সিটি প্যাটার্ন। এখন দেখবো হ্যাঁ এনার্জির সাথে ইন্টেন্সিটি অবশ্যই রিলেশন আছে, তো আমরা দেখবো এখানে তার অ্যাভারেজ এনার্জিটা আমরা বের করবো, অ্যাভারেজ এনার্জিটা। ঠিক আছে, হ্যাঁ অ্যাভারেজ এনার্জিটা আমরা বের করবো। আচ্ছা, আমরা এটা উদ্দেশ্যটা কি দেখো, ইন্টেন্সিটি যদি এখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, আবার ইন্টেন্সিটি এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে ইন্টেন্সিটি 0 হওয়ার মানে কি, তাহলে কি এনার্জি কি ডিস্টর্ট হয়ে চলে গেল, এনার্জি কি অন্য ফর্মে চলে গেল? আসলে তো আমরা এনার্জি জানি কি জাস্ট একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল, তারপর মেকানিক্যাল থেকে লাইট এনার্জি, বিভিন্ন এনার্জিতে তোমার এনার্জিটা ট্রান্সফার হয়, এনার্জিটা ডিস্টর্ট হয় না। আচ্ছা, এখন আমরা দেখব তাহলে মিনিমামের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, তাইলে এনার্জি কি ডিস্টর্ট হয়ে যাচ্ছে? না, এনার্জিটা এটা কি রিডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে এনার্জিটা কি করছে, ফিডব্যাক করতেছে, ব্যাক করতেছে। তাহলে তার মানে তাহলে তাদের অ্যাভারেজ এনার্জিটা কত, সেটা কি 0 না কত ভ্যালু আমরা দেখব। তাহলে সেটা আসো আমরা দেখি, সবাই ফিগারটা আঁকা হয়েছে? তাহলে আমরা দেখব এখানে দেখো একটা সাইকেল দেখবো, একটা সাইকেল কত ডিগ্রিতে হয়? 2 পাই, রাইট, ভেরি গুড। হ্যাঁ 2 পাই, তাহলে আমরা 0 থেকে 2 পাই ভিতরে দেখবো, রাইট, 360 ডিগ্রি যেটা। হ্যাঁ তাহলে আমরা অ্যাভারেজ এনার্জিটা আসলে বের করি। তাহলে এই যে অ্যাভারেজ এনার্জি সবাই এই ফর্মুলা দিয়ে বের করো সবাই, 0 থেকে 2 পাই আই ডি ডেল, 0 থেকে 2 পাই ডি ডেল বা ডেল্টা ফাংশন। তাহলে ইন্টেন্সিটি মানটা ওই যে আগের কোয়েশ্চেন থেকে নিয়ে নাও, 4a স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা বাই 2 ডি ডেল্টা। তাহলে কনস্ট্যান্ট গুলোকে বের করে নাও, তারপর এটাকে ইন্টিগ্রেশন করো, করে দেখো রেজাল্ট কত আসে তোমার। ফর্মুলাটা আসলো কিভাবে? এটা অ্যাভারেজ করছি আমরা, অ্যাভারেজ ফর্মুলাটা হচ্ছে এটা আসলে তোমার আমরা যখন কোন একটা সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করি, ঠিক আছে, তার এটা হলো তোমার ইন্টিগ্রেশন করে, এটা বুঝতে পারছো, এটা ইন্টিগ্রেশন করে তোমরা নর্মালি আমরা অ্যাভারেজ করি কি, যেমন 10 জন ছাত্রের রেজাল্টের 10 জন ছাত্রের তোমার হাইট, আমরা একটা করি না, স্ট্যাটিস্টিক্স করি না, এটা তো আমরা কি ডিসক্রিট ওয়েতে করি, বাট এটা করছি আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করে।
তাই দেখো এখানে ইন্টিগ্রেশন করে এই যে পুরাটা আমরা নিচ্ছি 0 থেকে 2π, পুরা ডিস্ট্রিবিউশনটা আমরা কাউন্ট করছি। যে এরিয়া বের করো না তোমরা ইন্টিগ্রেশনে ওইভাবে। আচ্ছা স্যার, ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ এটা কি একটা রিজনের মধ্যে হবে নাকি জাস্ট একটা স্ট্রেট লাইনের মতো হবে? না, এটা তোমার ওই যে কন্ডিশনটা ফুলফিল করে তুমি তো যখন ইন্টারফারেন্স স্টাডি করবা তুমি তো একটা প্যাটার্ন স্ক্রিন রাখবা। এখন লাইটটা তো আসবে, ঠিক আছে, ওর মধ্যে সেটা এই যে ইন্টারনালি যে তোমার ফেজের ভেরিয়েশনের কারণে তুমি টোটাল সিনারিওটা দেখবা, ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক এভাবে করে একটা কম্বিনেশন দেখবা। বুঝতে পারছো? আসছে স্যার 2a স্কয়ার। তাহলে 2a স্কয়ার পেলা, তাহলে হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তাহলে 2a স্কয়ার মানেটা হচ্ছে তাহলে আমরা দেখলাম যে এনার্জিটা ডিস্ট্রয়েড করে না, অ্যাভারেজ এনার্জি হচ্ছে সব সময় তো ম্যাক্সিমাম আর মিনিমাম যাই হোক তো সব সময় তার মধ্যে অ্যাভারেজ এনার্জি এটা হচ্ছে 2a স্কয়ার 2a স্কয়ার। দুটো এভারেজ আছে 4 রাইট 0 ডিভাইড বাই রাইট এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ অ্যাভারেজ এনার্জি তার মানে এনার্জিটা জাস্ট কি করে যখন মিনিমাম হয়ে যাচ্ছে সেই করে আবার এটা ব্যাক করতেছে, রিডিস্ট্রিবিউটেড করতেছে, ঠিক আছে, রিডিস্ট্রিবিউশন করতেছে। তাহলে এই যে এই তোমার ইন্টারফারেন্স একটা হলো তোমার এটা হলো মানে এনার্জিটা রিডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাহলে মডিফিকেশন অফ লাইট ইন্টেন্সিটি তো হচ্ছেই, সেটার সাথে তোমার প্যারালালি এনার্জিটা রিডিস্ট্রিবিউটেড, তাই না, এটা সার্টেন সাইকেলের মধ্যে দিয়ে। তাহলে এটাই হচ্ছে তোমার ইন্টারফারেন্স, যেখানে এনার্জিটা ডিস্টর্ট হবে না বা নতুন করে তৈরি হয় না। তাহলে অ্যাভারেজ ইন্টেন্সিটি আমরা দেখলাম 2a স্কয়ার। তো মোটামুটি আমরা আজকে আমাদের ক্লাস প্রায় আর 5 মিনিট আছে, আমরা এই মোটামুটি আজকে প্রথম ক্লাস। হ্যাঁ বলো স্যার, এই এভারেজটা দিয়ে আমরা কি বুঝবো? রাইট, এভারেজ দিয়ে আমরা দেখতে যাচ্ছি যে তার ম্যাক্সিমাম আর মিনিমাম, মানে আমরা মনে করো যেমন 10 জন ছাত্রের গড়, এখন কোন ছাত্র মনে করো রেজাল্ট মনে করো সে এক্সাম্পলে একজনের রেজাল্ট হলো A-, তাই না, আর বেশিরভাগ ছাত্রের রেজাল্ট হলো মনে করো A+, আর মাঝামাঝি ছাত্র হলো A। এখন যে A- যেটা হয়তো একজন বা দুজন পাইছেন, ঠিক আছে, কিন্তু তাহলে অ্যাভারেজ রেজাল্টটা তুমি একটা বের করবা, তাই না। ঠিক একইভাবে তোমার তার মধ্যে সবাই তো A- না, তাই না, ঠিক একইভাবে তোমার এনার্জিটাও তোমার জিরো আমার তো জিরো না, এটা রিডিস্ট্রিবিউটেড হচ্ছে। বুঝতে পারছো? সেটা আমরা চেক করলাম কিভাবে, এইভাবে চেক করলাম। তার মানে এনার্জিটা তোমার ফিডব্যাক করতেছে। যেমন একটা লেজার সিস্টেমে যে রেজোনেটর, এনার্জিটা কি করে একটা সাইকেলে ঘুরে আসে, করে সে যেটা পাস করে যায় ওটা আবার ফিডব্যাক করে আবার ব্যাক করে, ফলে কি হচ্ছে ওই সিস্টেমের মধ্যে সে সবসময় অসিলেশন করতেছে কন্টিনিউয়াসলি। অসিলেশন করাতে অলওয়েজ তুমি লাইট পাচ্ছ, ঠিক আছে। তো এখানেও তাই, যে এখানে বলছে রিডিস্ট্রিবিউটেড, মানে এনার্জিটা ডিস্ট্রিবিউশন হয়ে শেষ হয়ে গেল না, আবার ব্যাক করতেছে রিডিস্ট্রিবিউটেড। ব্রাইট ডার্ক এখানে রিডিস্ট্রিবিউট হচ্ছে, আবার ব্রাইটও রিডিস্ট্রিবিউট হচ্ছে, আবার নাহলে তুমি তো খালি ব্রাইটই পাইতা, নাহলে খুবই ডার্কই পাইতা একবারে, তাই না। এমন তো পাওনি, তুমি ব্রাইট ডার্ক অল্টারনেট পেয়েছো। তার মানে হচ্ছে প্রতিবারই এনার্জিটা হচ্ছে তোমার রিডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে। যার প্রমাণ কি, আর তোমরা অ্যাভারেজ এনার্জি হচ্ছে 2a স্কয়ার। স্যার তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর হ্যাঁ, মানে তুমি ইন্টেন্সিটিটা ভ্যারি করতেছে 0 থেকে 4 স্কয়ার, দ্যাট ইজ ওকে, বাট তার স্টিল তার অ্যাভারেজ এনার্জি হচ্ছে তোমার 2a স্কয়ার, যেটা ইউনিফর্ম থাকতেছে সবসময়। আচ্ছা স্যার, আই ম্যাক্সিমাম এবং আই মিনিমামের মাঝখানের যে কোনো একটা পয়েন্ট যদি নিই, সেখানে তো আই এর যে ভ্যালুটা সেটা তো ম্যাক্সিমামের চেয়ে কম হবে, তাহলে ওখানে ইন্টেন্সিটিটা কম হওয়ার কথা না, তাহলে তো স্যার ব্রাইটনেসটা তো ধীরে ধীরে লো হওয়ার কথা, কিন্তু এখানে তো এরকম কিছু হয় না। না, এখানে তো তোমার এই যে এই ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এই যে এই কন্ডিশন ডিসক্রিট ভ্যালু, তো এগুলো তো ডিসক্রিট ভ্যালু, পাই তোমার সরাসরি পাই তুমি তো এই পয়েন্টটা দেখতেছো, তুমি অবজার্ভ করতেছো কোথায়, স্ক্রিনে কোথায় এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা দেখতেছো কিন্তু তুমি স্ক্রিনে এই পয়েন্টটা, এটা তোমার আমরা এটা কন্টিনিউয়াস দেখানো তুমি দেখুন অবজার্ভ করতেছো কোন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলা অবজার্ভ করতেছো।
তবে এই তুমি এটা ঠিক, এই যদি তুমি তোমার অবজারভেশন স্কেল যে মাইক্রোস্কোপিক যদি খুব স্ট্রং হয় তারপরে এটা দেখা যাবে আমার মনে হয়। তুমি যেটা ধরছো পয়েন্টটা বুঝতে পারছো, মানে মানে খুব হাই রেজুলেশন যদি তুমি মাইক্রোস্কোপ বা তোমার যদি অবজার্ভ করো, তোমার যে ইয়া থাকে যে ডিটেক্টর থাকে, আমার এটা হয়তো অবজার্ভ করা যেতে পারে হয়তো। তো স্যার তাহলে থিওরিটিক্যালি বলা যায় না যে পুরাটা ব্রাইট ফ্রিঞ্জের প্রত্যেকটা বিন্দুতে তো স্যার ব্রাইটনেস সমান না, এটা কি বলা যাবে না থিওরিটিক্যালি? না না না, ব্রাইটনেস এটা তোমার থিওরিটিক্যালি তো আমরা তো অ্যাকচুয়ালি এতক্ষণ যে আলোচনা করলাম সব থিওরিটিক্যালি আলোচনা করতেছি, তাই না? থিওরিটিক্যালি কিন্তু বলতেছে, আমরা কিন্তু এক্সপেরিমেন্ট কোনোটা এক্সপেরিমেন্টে করে কাজ করি নাই, সবগুলা থিওরিটিক্যাল অ্যানালিসিস। এই দেখো তোমার থিওরিটিক্যাল অ্যানালিসিস তাই বলতেছে, তাই না? জিরো মানে জাস্ট এই আমরা জাস্ট পয়েন্টগুলো বলতেছি, আর কিছু বলবো না আমরা, জাস্ট এই পয়েন্টের মধ্যে সীমিত থাকবো যেহেতু থিওরিটিক্যাল অ্যানালিসিস। তাহলে এই পয়েন্টে তোমার ম্যাক্সিমাম ব্রাইট মানে এই যখন তোমার ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি থাকবে, পয়েন্ট বলতে না আমরা ফেজ ডিফারেন্স বলতেছি। আবার এই পয়েন্টে হচ্ছে তোমার যখন ফেজ ডিফারেন্স তোমার যখন নাকি এই মিনিমাম হবে মানে পাই অ্যাঙ্গেলের জন্য, আবার এখানে ম্যাক্সিমাম, আবার মিনিমাম, আবার ম্যাক্সিমাম মিনিমাম, তার মানে ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক এইভাবে করে করে অল্টারনেট প্যাটার্ন পাবা তুমি। ডিসক্রিট ভ্যালু থাকার কারণে আমরা পাচ্ছি। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি রাইট, ডিসক্রিট ভ্যালু রাইট। স্যার একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা ব্রাইট আর ডার্ক, মাঝখানে কোনো স্যার শেড টাইপ কিছু নেই। না না, ডিসক্রিট ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি এখানে আমরা জাস্ট থিওরিটিক্যাল ডিসক্রিট ভ্যালু করি। তারপরে অনেকে যে এক্সপেরিমেন্টাল কাজ করে আছে, এক্সপেরিমেন্টাল কাজে অনেক ধরনের ফ্যাক্টর থাকে, তখন তোমার অনেক কিছু কনসিডার করতে হয়, অনেক কিছু নিতে হয়। রাইট, এক্স্যাক্টলি রাইট। তো আমরা এই স্যার একটা কোশ্চেন ছিল স্যার, তার মানে কি স্যার ওই মিনিমাম পয়েন্টটাতে কি এনার্জিটা হাইয়েস্ট থাকে যেহেতু ওইখান থেকে রিডিস্ট্রিবিউশন হচ্ছে? আসলে অ্যাকচুয়ালি রাইট, এটা ওটা হাইট হয়ে সে মানে রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, রাইট, রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সে ব্যাক করতেছে, না তো সে ব্রাইটে যেতে পারতো না। আবার শুধু ব্রাইট থেকেও সে এমন না যে ওইখান থেকে ম্যাক্সিমাম হয়ে আবার সে আবার মিনিমাম ব্যাক করতেছে, বুঝতে পারছো? রাইট। টোটাল এনার্জি আর এভারেজ ইন্টেন্সিটি এই দুটো তো এক না, তাই না স্যার? হ্যাঁ, এভারেজ না, এনার্জির সাথে ইন্টেন্সিটি একটা রিলেশন আছে, তো তোমরা ওই যে সমস্ত ওয়েবসাইট বিশ্লেষণে পড়বা, তোমার রিলেশন আছে, ঠিক আছে? ওই রিলেশন থেকে মানে ইন্টেন্সিটির সাথে সমস্ত প্রপোর্শনাল এরকম একটা রিলেশন আছে, স্কয়ার প্রপোর্শনাল একটা রিলেশন আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, এনার্জির সাথে ইন্টেন্সিটি রিলেশনটা। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো না ভালো, ভেরি গুড তোমাদের ডিসকাশন। স্যার তার মানে তো যে আমরা যে ব্রাইট ফ্রিঞ্জ গুলিতে ব্রাইটনেস সবগুলো সেম থাকবে, হ্যাঁ, আর ডার্কে ফুলি ডার্ক থাকবে। হ্যাঁ, তুমি যখন এক্সপেরিমেন্ট করবে, ঠিক আছে, যখন তুমি বা থিওরিটিক্যাল যখন কাজ করবে বা দেখবে, ফুলি ব্রাইট ফুলি ডার্ক, মানে এখানে ইয়ে থাকবে না, একদম ফুল ব্রাইট থাকবে, একদম ফুল ডার্ক থাকবে না, একদম একটা পর সাথে একটা লাগানো থাকবে, মানে ব্রাইটের পরে ডার্ক, আবার ডার্কের পরে ব্রাইট, ব্রাইটের পরে, এভাবে করে করে তোমার প্যাটার্নটা তুমি স্টাডি করবা। সবাই প্রেজেন্ট আসো আজকে। স্যার এই থিওরি রিলেটেড কোনো ম্যাথ করতে হবে না? হ্যাঁ, ম্যাথ করতে হবে, ম্যাথ আমরা আগামী ক্লাসে করব। রাইট, এই যে একটা ম্যাথ আছে, আরো ম্যাথ আছে করব। হ্যাঁ, আমরা প্রতিটা চ্যাপ্টারের সাথে, ভালো কোশ্চেন করছো, প্রতিটা চ্যাপ্টারের সাথে প্রতিটা থিওরির সাথে আমরা ম্যাথ করে যাব পাশাপাশি। এতে করে তোমাদের যখন আমি ক্লাস টেস্ট নিব, ওই ক্লাস টেস্টে তোমাদের এই নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, তারপর কিছু ড্রয়িং থাকতে পারে, ঠিক আছে? আমরা ক্লাস টেস্টও নিব। আমি হয়তো আজকে তো তোমাদের প্রথম ক্লাস হইলো, হয়তো আরো 3টা ক্লাসের পরে তোমার তো 5th ক্লাসে হয়তো তোমাদের একটা ক্লাস টেস্ট নিয়ে নিব আমি, বুঝতে পারছো? শুনো, তোমাদের প্রবলেম সলভ করব, ওই যে ওই তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিব, প্রবলেমের পিডিএফ গুলো দিয়ে দিব আমি তোমাদের। স্যার এই প্রবলেম গুলোতে অপটিক্স এর যে বইটা থেকে রেফারেন্স হিসেবে পড়াচ্ছেন সেখানেই তো দেওয়া আছে না স্যার?